আজকে সব পলিটিক্যাল লিডার হয়ে গেছে। রচনা ব্যানার্জি পলিটিক্যাল লিডার, জুন মালিয়া পলিটিক্যাল লিডার, সবাই এখন পলিটিক্যাল লিডার হয়ে। 10 দিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে সুপার গড ছিলেন, তারাই রাতারাতি খলনায়ক হয়ে গেলেন। ঋতব্রত বাবুকে তো টিকিট XYZ দেননি, রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মধ্যেই ছিলেন, করতেন দিদি নাম্বার 1, তাকে তুলে MP বানিয়েছে। এরা নিজেরাও এমন কিছু দুর্নীতি করেছে সেসব ফাঁস হয়ে যাবে সেই ভয়তেই এরা চলে গেছে। আমি নিজেও জানি না যে স্রোতের কোনটা নিয়ে আমি কোন দিকে যাব। বাংলা রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় কি জানেন? আমাকে আর বলতে হবে না, তৃণমূল কংগ্রেস। রোজই নতুন নতুন উইকেট পড়ছে, সকালে ঘুম থেকে উঠলেই সে খবরগুলো পাওয়া যাচ্ছে, আপনারা পাচ্ছেন, আমরাও পাচ্ছি। এই পরিস্থিতিতে তৃণমূলের বউবাজারের কাউন্সিলর যিনি বিশ্বরূপ দে, তার সঙ্গে বসে রয়েছে। বাংলায় তৃণমূল যাবে কোন দিকে তার একটা মোটামুটি রূপরেখা বিশ্বরূপ দা দিতে পারবে। বিশ্বরূপ দা, বেঙ্গল পলিটিক্সে তোমাকে স্বাগত। একটা জিনিস বলো বিশ্বরূপ দা, তুমি কি 4 মের সকালেও কল্পনা করতে পেরেছিলে 4 জুন এই 1 মাসের ভেতর তৃণমূল দলটা কার্যত অর্ধেক সাফ হয়ে যাবে, বা এইরকম একটা ভঙ্গুর, মানে চোরাবালির তলায়, পায়ের তলায় চোরাবালি দাঁড়াবে? না, যদি আমি বলি যে আমি জানতাম তাহলে আমি মিথ্যে কথা বলছি। 1 মাসের মধ্যে একটা দলের যে এইরকম একটা রূপ হতে পারে, এবং এখন আর তো আর দল দ্বিধা বিভক্ত নয়, এখন দল অনেক ভাগে বিভক্ত। সংসদে একরকম, বিধানসভায় একরকম, তলায় লেভেলে একরকম, পঞ্চায়েতে একরকম, কালীঘাটে একরকম। ফলে এটা আমার মনে হয় না যে কেউ জানতো এত কম সময়ের মধ্যে এই অবস্থায় পৌঁছবে। তো এটা আমার জানা ছিল না। এটা তোমার কি কারণ? মানে তোমাদের তো ধরো, তুমি আজকের লোক নও, মানে তুমি বহু বছর ধরে প্রশাসনের সঙ্গে থেকেছো, আজকে তুমি মানে হার্ডকোর পলিটিশিয়ান তুমি, তো তুমি নিশ্চিতভাবেই জানো যে কেন এই ব্যাপারটা ঘটলো। মানে তোমার পর্যালোচনা কি? তখন একটাই পর্যালোচনা, আমার ছোট বুদ্ধিতে এটাই বলে, যেসব লোককে বিভিন্ন দায়িত্বে, তৃণমূলের উচ্চ দায়িত্বের কথা বলছি, বসিয়েছিল, তাদের সেই যোগ্যতা নেই। এটা তো আফটার অল পলিটিক্স। মানে তুমি কি অভিষেক ব্যানার্জির কথা বলছো? শুধু অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জিকে দোষারোপ করলে কিন্তু হবে না। সিস্টেমটা যে তৃণমূল কংগ্রেসের সিস্টেম, আজকেই তো আমি চিঠি দেখছিলাম যে অরূপ বিশ্বাস চিঠি দিয়ে বলেছেন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, আমি ট্রেজারার। কিন্তু আবার বলছে যে 5ই জুন হয়েছে যে সুভাষিস চক্রবর্তী বলে এক ভদ্রলোককে ট্রেজারার করা হয়েছে। এই যে এই যে ফলে এই যে দূরত্ব, কোনটা কে হচ্ছে, ফলে ঠিক লোক ঠিক জায়গায় বসেনি। আমি একটা লোককে চেঞ্জ করে দিলাম, সেই রেজুলেশন ব্যাংকের কাছে গেল কিনা, একটা তো সিস্টেম, একটা কাঠামো। তৃণমূল কংগ্রেস বলে কোনো কেউ তো বলতে পারবে না যে ব্যাংকিং লতে আমি একটা স্পেশাল অ্যাডভান্টেজ পাবো। এই যারা বিভিন্নভাবে তৃণমূলের বিভিন্ন জায়গায় বসে ছিলেন, তাদেরকে আমরা মনে করতাম এরা বোধহয় বিরাট বিজ্ঞ লোক। আসলে এদের সেই বিজ্ঞতাই নেই। নন পলিটিক্যাল লোকদের দিয়ে পলিটিক্স করানো হয়েছে। আজকে সব পলিটিক্যাল লিডার হয়ে গেছে। রচনা ব্যানার্জি পলিটিক্যাল লিডার, জুন মালিয়া পলিটিক্যাল লিডার, সবাই এখন পলিটিক্যাল লিডার হয়ে গেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তার মানে কি বোঝাচ্ছে? তার মধ্যে এটাই বোঝাচ্ছে নন পলিটিক্যাল লোকেদের হাতে দলটা চলে গেছিল। ফলে যা হবার তাই হয়েছে, 1 মাসেই দলটা সাইনবোর্ড হয়ে গেছে। এই যে ধরো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে দল জুড়ে প্রচুর দুর্নীতির খবর আমরা একাধিক মাধ্যমে তুমিও শুনে আসছো। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না তলার মহলে কি হচ্ছে। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? মানে তোমরা বিশ্বাস করো এটা? তোমরা এতদিনে পুরনো সঙ্গী সাথী, এত বড় একটা র্যাকেট চলছে, সবাই জানে, কোটি কোটি টাকা, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সব থেকে একটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়াটাই কিন্তু তার পরিচয়, যে সেই লোকটা কত দ্রুত পরিবর্তন হচ্ছে। তো আর সর্বোচ্চ মানুষ জানতেন না, এটা কেউ বিশ্বাস, আমার কথা ছেড়ে দিন, কিন্তু কেউ কি বিশ্বাস করবেন যে এটা একেবারে তিনি পুরো মাত্রায় 100% অন্ধকারে ছিলেন? এটা আমার মনে হয় তিনি জানতেন, হয়তো বলতে পারেননি, বা কোথাও আটকাতে পারেননি, বা কোনো কারণে তিনি সে ব্যাপারে অত গুরুত্ব দেননি। যাই বলুন না কেন, জানতেন না, এটা ভাবা কঠিন। এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মোট 60 জন বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ধরেই আর কি 60 জন বিধায়ক বেরিয়ে গেলেন, গিয়ে আসল তৃণমূল বলে দাবি করলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার তকমাও দিয়ে দেওয়া হলো, এবং সেটা কোর্টে চ্যালেঞ্জও হয়েছে, কিন্তু কোর্ট এখনো পর্যন্ত কোনো স্টে অর্ডার দেয়নি। যা বিধানসভায় যা বলা হয়েছে তাই মেনে হয়।
আমাকে একটা জিনিস তুমি বলো যে বিরোধী দলনেতা হিসেবে তো আমরা নানান মানুষজনকে দেখি, সাম্প্রতিককালে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে তুমি কি গ্রহণ করতে পারছো? খুব কষ্টকর। দেখুন, ঋতব্রত বাবুর সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমি যা দেখেছি মিডিয়াতে, হুম। তিনি একটা সময় সিপিএম করতেন, তিনি হুম। সিপিএম এর রাজ্যসভার সদস্য ছিলেন, বহিষ্কৃতও ছিলেন। বহিষ্কৃত হলেন। তৃণমূল তাকে, তারপরের ঘটনাগুলো আরো রোমাঞ্চকর। হুম। তৃণমূল তাকে জামাই আদর করে নিয়ে এলো, হুম। তাকে আইএনটিসির সভাপতি করলো, হুম। তাকে আবার রাজ্যসভায় পাঠালো, হুম। তারপরে তাকে বিধানসভায় এমন একটা অঞ্চল থেকে, বিশেষ অঞ্চল থেকে টিকিট দিল, উলুবেড়িয়া, যেখানে বিশেষ সম্প্রদায়ের মানুষ থাকেন, সেখান থেকে যাতে সহজে জিততে পারে, কোনো চ্যালেঞ্জ না হয়, হুম। তাকে বিধানসভায় পাঠালেন। ফলে অল অ্যালং তাকে একদম প্রেস্টিজিয়াস এপিসোডের মধ্যে দিয়ে তাকে রাখলো। হুম। তারপরে সেই লোকটা পাল্টি খাচ্ছে, ভুল পাল্টাচ্ছে। হুম। 10 দিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে সুপার গড ছিলেন, হুম। তারাই রাতারাতি খলনায়ক হয়ে গেলেন। ফলে এইগুলো কিন্তু সবাই বুঝতে পারে। ফলে আমি, মানে এটাকে তুমি খানিকটা প্রতারণা বলে ধরছো? খানিকটা কেন, পুরোটাই। আচ্ছা। এটা তো পুরোটাই। আচ্ছা। একটা লোক, আপনি পুরো একটা দল, একটা বহিষ্কৃত নেতাকে জামাই আদর করে নিয়ে এসে সম্মান দিলেন, সব দিলেন। হ্যাঁ, শুনুন, এটা তো ঘটনা। তাকে তো ঋতব্রত বাবুকে তো টিকিট XYZ দেননি, হুম। নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, নয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুজনের বাইরে তো হ্যাঁ। কেউ টিকিট দেননি তাকে। হওয়ার কথাই না। কথাই না, কত কোনো সম্ভাবনা নেই। না আমি আর আপনি দিয়ে দেখি তোকে, ওকে দিয়েছেন নয় মমতা বন্দ্যোপাধ্যায়, নয় ঋতব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি দুজনের বিরুদ্ধেই চলে গেলেন। তাহলে 1 মাস আগে তিনি তাদেরকে ভগবান ভাবলেন, আর 1 মাস বাদেই দুজনকে শয়তান ভাবছেন। এটা তো প্রতারণা, পুরো প্রতারণা। মানে এই একই নাটক যদি বলো, বা একই নাটক মঞ্চস্থ যেভাবে বিধানসভায় হলো, সেটা তো সংসদেও হলো। হ্যাঁ, এবং মানে যে জিনিসটা লোকে খুব অবাক হয়ে যাচ্ছেন, যে 20 জন সাংসদ একটা তোমার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া খুলেছেন, মানে তারা জয়েন করেছেন সেখানে গিয়ে, এটা তো ঠিক আছে, এনসিপিআই জয়েন করেছেন। কিন্তু এই যে সায়নী ঘোষের এই যে আচমকা রদবদল বা আচমকা দল বদল করা, কোথাও কোনো আঁচ ছিল না, এটাকে তুমি কিভাবে দেখেছো? দেখুন, আমি তো নিজেও হতবাক। এমন এমন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়, ধরে নিলাম তর্কের খাতিরে সবাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে চোর, ডাকাত, খলনায়ক, খলনায়িকা, সব মেনে নিলাম যে হ্যাঁ ওনারা এটা। কে বাপি হালদারকে চিনতে জানেন? মথুরাপুরের এমপি, একটা পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ লোককে ধরে এমপি বানিয়ে দিয়েছে বাপি হালদার। সে ডিগবাজি খাচ্ছে কেন, কোন যুক্তিতে? তাকে তো ডোবা থেকে তুলে এনে সমুদ্রে দিয়েছে। তারপরও রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মধ্যেই ছিলেন না, করতেন দিদি নাম্বার 1, তাকে তুলে এনে এমপি বানিয়েছে। জুন মালিয়া ছিলেন, বিধায়ক করেছিলেন, সেখান থেকে একেবারে এক লহমায় এমপি। এমএলএ আর এমপির মধ্যে বিরাট ফারাক, সোজা এমপি করে দিয়েছে। আজকে এরকম অসংখ্য যারা চলে গেছেন, এই প্রায় সবকটাই এইরকম নাম। এদের সে পরিচয় নেই যে এরা বিরাট বহুদিনের পলিটিশিয়ান, পোড় খাওয়া রাজনীতিবিদ, এদের সেই পরিচয় নেই। কিন্তু এদেরকে সবাই কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয় এরা গর্ববোধ করতেন। আজকে একেবারে রাতারাতি পাল্টে যাওয়া, আমার মনে হয় যে এরা নিজেরাও এমন কিছু দুর্নীতি করেছে, সেসব ফাঁস হয়ে যাবে সেই ভয়তেই এরা চলে গেছে। নাহলে কি কারণ থাকতে পারে? এইসব লোকের কোনো পরিচয় ছিল না, আপনি নিজে জানতেন না কে বাপি হালদার বাবা। সত্যি তাই। ফলে এই ঘটনাগুলো প্রমাণ করে দেয় যে রাজনীতিটা এখন আর ভদ্রলোকের জায়গা নয়, রাজনীতিতে সব এইরকম ঠকবাজদেরই জায়গা। বিশ্বদা, তোমার কি মনে হয়, মানে তুমি যেহেতু লম্বা সময়, মানে তুমি হয়তো খেলাধুলা প্রশাসনে থেকেছো, কিন্তু তুমি তো সরকারের সিস্টেমের মধ্যে দিয়ে এসছো, তুমি সরকার দেখেছো, বাম জামানা দেখে এসছো, তারপরে তৃণমূল জামানা দেখলে, কোথাও কি তোমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে 73 বছর কার্যত বয়স, ওনার 71-73 এরকম কিছুটা হবে, 70-এর উপরে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে কামব্যাক হতে পারে? কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া, কংগ্রেসের সঙ্গে জোট করা, আমি সব অ্যাঙ্গেল ধরে তোমায় জিজ্ঞেস করছি। আমি বলতে পারবো না। ওই যে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, তখন
ম্যান আর্মি ছিলেন, তিনি একাই সবকিছু লন্ডভন্ড করে কংগ্রেস ভেঙে সিপিএম এর সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে তৃণমূল করেছিলেন, তারপরে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন। এখন তিনি একক সেই ক্যারিশমা দেখাতে পারবেন কিনা, তার শরীর দেবে কিনা, তার সেই টিম ওয়ার্ক আছে কিনা। 1998 সালে তার পাশে যারা ছিলেন, অজিত পাঁজার মতো বিদগ্ধ ব্যারিস্টার ছিলেন, মুকুল রায়ের মতো চাণক্য ছিলেন, এই যে একটা বিরাট টিম তখন কাজ করেছিল তার পাশে। হ্যাঁ, তারা হয়তো অত আলোর সামনে কম, তারা এখন সেই টিমটা তার পাশে তৈরি করতে পারবেন কিনা। কারণ দেখুন, একক ক্যারিশমায় একটা দল তৈরি করা, দল চালানো খুব মুশকিল। আপনি বলুন না, নরেন্দ্র মোদীর পাশে কে আছেন? অমিত শাহর মতো লোক আছেন, নীতিন গডকরির মতো আরএসএস এর খুরদার ব্যক্তিত্ব রয়েছে। ফলে এই যে লোকগুলোকে একটা সার্কেলের মধ্যে রয়েছেন বলেই তো আজকে মোদিজি নিশ্চিন্তে দেশ চালাতে পারছেন, নিশ্চিন্তে এতগুলো রাজ্য ক্ষমতায় নিতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই টিমটা তৈরি করতে পারবেন কিনা? একা ক্যারিশমায় ওনার যা বয়স, করাটা সত্যিই ডিফিকাল্ট। হয়তো ওনার সেই স্প্রিয়া আছে, ইচ্ছে আছে, কিন্তু শরীর দেবে না। কিন্তু এই টিম ফ্রেমটা উনি করতে পারবেন, কারণ আমি তো আর ওই টিমের আশেপাশে নেই, আমি 100 কিলোমিটার দূরের লোক, একটা কাউন্সিলরের কি ক্ষমতা সবাই জানে। ফলে আমি 100 কিলোমিটার দূরের লোক। এই ওনার যারা বৃত্তের মধ্যে যে টিমটা কাজ, কতটা তারা এফিশিয়েন্টলি লড়াই করতে পারবে সেটা কিন্তু আমার জানা নেই। সেই এফিশিয়েন্ট টিমটা করাই কিন্তু প্রথম এবং প্রধান কাজ। সেটা যদি উনি করতে পারেন, উনি ঘুরে দাঁড়াতে পারেন। যদি করতে না পারেন, তাহলে এই 2011 থেকে 2026টা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কি একই কথা তুমি বলবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো মাত্র 37 বছর বয়স। মানে সেক্ষেত্রে পরিস্থিতি যা, মানে যেভাবে নানান অভিযোগে যেভাবে তিনি শরবিদ্ধ হয়ে রয়েছেন, কোথাও কি তোমার মনে হয় যে এখান থেকে ঘুরে দাঁড়ানো যায়? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখনো সেই অর্থে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বসেনি। তার কি ক্যাপাবিলিটি আছে আমি কিন্তু জানি না, আপনারা জানেন কিনা। কারণ তিনি রাজ্য মন্ত্রিসভায় কখনো আসেনি। সাধারণ মন্ত্রীর কথা বলছি, মুখ্যমন্ত্রীর কথা তো দূরেই দিন। কেন্দ্রের কখনো সে অর্থে কোনো, এই সবে মাত্র কিছুদিন হলো তিনি দলনেতার দায়িত্ব পেয়েছিলেন, সেটাও বোধহয় মাস 3-4 6 মাসই যদি ধরে নিন। বলে একটা 6 মাসের মধ্যেই তার কারোর এবিলিটি দেখাতে পারবেন না, বা দেখানোর সুযোগও থাকে না। ফলে সেই অর্থে না, কোনো দেশ অথবা রাজ্য সেই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা উনি কখনো কাজ করেননি। ফলে এখনো বলতে পারা যাওয়া খুব মুশকিল যে তার সেই এফিসিয়েন্সি আছে কিনা। এটা ওই তর্কের মতো বলে দিতে হবে তার নেই অথবা তার আছে, কোনোটাই কিন্তু আপনি লজিক্যালি এস্টাবলিশ করাটা খুব মুশকিল। তিনি হয়তো পার্টি চালিয়েছেন, হ্যাঁ, পার্টি ম্যান ছিলেন, তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশনে তার এফিসিয়েন্সি কি আছে এটা বলাটা, এই কারণ তাকে কোনোদিন সেই পরীক্ষায় তিনি এখনো বসেনি। 6 মাস মাত্র তিনি লোকসভার দলনেতা হয়েছেন একটা দলের। বিশ্বরূপদা, সাংসদ, বিধায়ক, এদের গুরুত্ব ডেফিনেটলি রাজ্য বা দেশ চালানোর ক্ষেত্রে ডেফিনেটলি রয়েছে, কিন্তু একটা রাজ্যের অভ্যন্তরীণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাঁধন সুদৃঢ় করার জন্য বলা হয় কাউন্সিলরদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তুমি সেই রকম একটা কাজের সঙ্গে যুক্ত। বিজেপি এখানে 1 মাস হলো ক্ষমতায় এসছে। এই 1 মাসের মার্কশিট যদি তোমায় বানাতে বলি, তুমি কি বলবে? দেখুন, এখনো তো সেই অর্থে বিজেপি, আপনি যদি খুব অনেস্টলি দেখেন, বিজেপি কাজ শুরু করেন। বিজেপি যেটা করছে সেটা হচ্ছে আগের সরকারের যা দুর্নীতি আছে সেগুলো তুলে ধরা, খোলা, এফআইআর করা, এই তার সেই মধ্যে দিয়ে একটা এগোচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু যেটা লক্ষ্মী ভান্ডার ছিল সেটা অন্নপূর্ণা যোজনায় রূপান্তরিত করা, যেটা স্বাস্থ্য সাথী ছিল সেটা আয়ুষ্মান ভারতে রূপান্তরিত করা, এইরকম প্রজেক্টগুলোকে রূপান্তরের কাজ চলছে। কিন্তু একটা রাজ্য এগোবে কি করে, এগোবে তার শিক্ষার জন্য আমি কি করলাম, আমার কি ভাবনা করলাম, তো একটা সময় লাগবে। আমি কি ভাবছি, আমি আমার শিল্পের জন্য কি ভাবছি, আমি
দেশের আমার রাজ্যের মহিলাদের জন্য কি ভাবছি। শুধু তো অনুদান দিলে তো আমি সব সমস্যার সমাধান করতে পারবো না। আজকে শিল্প, আজকে যদি আপনি ধরেন যে আমাদের কর্মসংস্থান কোন শিল্প থেকে হবে, যেখানে হেভি ইন্ডাস্ট্রি আসবে তবেই তো শিল্প হবে। সেই হেভি ইন্ডাস্ট্রিকে আনার জন্য আমাদের কি কি ভাবনা আছে, সেই ভাবনাগুলো এখনো কিন্তু মানে প্রকাশ্যে আসেনি। ফলে আপনি এখনই মার্কশিটে কিছু বসাতে পারবেন না। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা 6 মাস চলবে। এটা যখন তৃণমূলও 2011 সালে এসেছিল, প্রথম কয়েক মাস তারা ওই সিপিএম এর কি গলদ ছিল এটা বলতেই তাদের সময়টা নিয়েছিল। ফলে একই ভাবে এখন আবার বিজেপি নিয়েছে, প্রথম 6 মাস আপনাকে ধরে নিতে হবে তৃণমূলের গলদগুলো। কিন্তু 6 মাসের বেশি দিন ধরে যদি এই গলদ খোঁজার কাজ চলে তাহলে কিন্তু পজিটিভিটিটা নষ্ট হয়ে যাবে। তাহলে একটা সরকার তো শুধু গলদ খোঁজার জন্য তৈরি হয়নি। একটা সরকার মানুষের আশা ভরসা বিশ্বাস এসছে কেন, এসছে এই সরকারটা বাংলার প্রকৃত উন্নয়ন করবে। সেই প্রকৃত উন্নয়নটা যদি না আসে, যদি ভালো শিল্প না আসে, মানুষ যদি চাকরি না পায়, এই যে বাংলার স্কুলগুলো কলকাতা শহরে ঢুকছে, শিক্ষক আছে শিক্ষিকা আছে ছাত্র নেই, সবাই ইংলিশ মিডিয়ামে চলে যাচ্ছে, তার জন্য সরকার কি ভাবছে? এই যে ভাবনাগুলো, ক্রীড়া ক্ষেত্রে আমাদের কি ভাবনা? শুধু কি ক্রীড়া ক্ষেত্রে আমরা দুর্নীতি শুধু ধরবো আর দুর্নীতির বিচার করব, পজিটিভ আমরা ভাববো না? আমরা আর আমাদের ছেলেমেয়েরা ন্যাশনাল গেমসে গেলে সোনা রূপো পাবে কিনা, তার জন্য কি ইনফ্রাস্ট্রাকচার আমি ক্রিয়েট করলাম? এই সব ক্ষেত্রেই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার মতো বিষয়গুলো দেখতে হবে। আজকেই কলকাতায় পশ্চিমবাংলার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, দেখবেন রেজাল্টে বেশিরভাগই ওই ইংলিশ মিডিয়াম স্কুলের দাপট, অর্থাৎ দিল্লি বোর্ডের স্কুলের দাপট। ফলে আমার যদি একটা ভালো সরকার হয়, তার ভাবনা কি হবে? সঙ্গে সঙ্গে হবে না যে আগামী 3 বছরের মধ্যে আমি দেখব বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরাও জয়েন্টে ভালো রেজাল্ট করেছে। এটা তো পশ্চিমবঙ্গ জয়েন্ট, এখানে তো বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতেই পারে। সে ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি, আমার ভাবনা কি? ফলে এইগুলো ভাবতে হবে। তবে হ্যাঁ, সময় দিতে হবে। আপনি হাতে আপনার কষ্টি পাথর নেই, ঘষে দিলেন আর হয়ে যাবে তা নয়। এই সরকারকে 3 বছর সময় দিতে হবে, যাতে এই সরকার 3 বছরে তার ভাবনাগুলোকে, তার পজিটিভিটিগুলোকে দেখাতে পারে। কিন্তু কেউ যদি মনে করে যে আমি একদিনেই তাদের কাছে আশা করছি, সেটা ভুল। আবার উল্টো দিক থেকে আমি শুধু আগের সরকারের দোষই ধরে যাব, কিন্তু নিজের কিছু প্রকাশ করব না, নিজের কিছু ভাবনা রাখবো না, সেটাও আমার ভুল। বিশ্ববিদ্যা, লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে, সেটা হচ্ছে যে পরিবর্তনের তো একটা ঢল নেমেছে, বা দল ছাড়ার একটা ঢল নেমেছে, সেই জোয়ারে কি বিশ্বরূপ দেখেও দেখা যেতে পারে? দেখুন, আমি বলি যে আমি সিজন পলিটিশিয়ান নই, আমি স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পলিটিক্সে এসেছিলাম। কোভিড যদি না আসতো আমাদের দেশে রাজ্যে, তাহলে আমার এই পলিটিক্সে আসাও হতো না, কাউন্সিলরও হওয়া হতো না। আমি নিজেও জানি না যে আমি আবার ভাসতে ভাসতে কোথায় যাব, কারণ অনেকগুলো ব্যাপার। প্রথম কথা, আমার দল আমাকে রাখবে কিনা, কারণ আমি তো এইভাবে খোলাখুলি কথা বলছি, ফলে সব জায়গায় বলি, ফলে তাই বলি, কারণ আমাকে যদি রাজনীতি করার লোক নেই, আমাকে যদি টিকিট না দাও সেও বি আচ্ছা। ফলে আমি নিজে জানি না আমার নিজের দল আমাকে কিভাবে মূল্যায়ন করবে। বিজেপির কথা যদি বলেন, বিজেপি আমাকে নিয়ে আদৌ ভাবছে কিনা বা ভাববে কিনা, বলে আমি না সে অর্থে নিজেও জানি না কি করব। আমার যেটুকু কাজ মানুষের জন্য, কারণ এই 4.5-5 বছর কাজ করতে করতে মানুষের আমার প্রতি একটা ভালোবাসা আছে, আমারও একটা ভালোবাসা তৈরি হয়েছে। এই নিয়ে কোথায় গিয়ে পড়বো, অনেকটা বলতে পারেন ওই গঙ্গা ঘাটে যখন দেখবেন প্রতিমা বিসর্জন হয়, কখনো সেই প্রতিমার কাঠামো বাগবাজারের দিকে চলে যাচ্ছে, আবার কখনো দ্বিতীয় হুগলি সেতুতে, মানে অর্থাৎ যেদিকে স্রোত থাকে সেদিকে চলে যায়, জল যেদিকে চলে যায়। ফলে আমি নিজেও জানি না যে স্রোতের কোন টানে আমি কোন দিকে যাব। তবে যেখানেই যাই না কেন, আমি তো একটা সাধারণ পৌর প্রতিনিধি, এই কাজটুকু মানুষের জন্য করার চেষ্টা করব, সুযোগ যদি আবার পাই। বিশ্বরূপটা খুব পরিষ্কার হবে। তৃণমূলের ভবিষ্যৎ কি, বা তৃণমূল এখন কি পরিস্থিতির মধ্যে, কি অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তা পরিষ্কার যেমন জানালেন, একই সঙ্গে এটাও কিন্তু পরিষ্কার করলেন যে স্রোত কোন দিকে তাকে টেনে নিয়ে যাবে তিনি নিজেও জানেন না। অনিশ্চয়তা হয়তো ভবিষ্যৎ ঘিরে অনেক সময় থাকে। তো
তো ভবিষ্যতের গর্ভেই থাকুক সে প্রশ্নের উত্তর আমরা কোনো না কোনো এক সময় এসে খুঁজে নেব। আজকে এই পর্যন্তই। যদি এই এপিসোড ভালো লাগে নিশ্চিতভাবেই লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।